আমরা এখন চলে যেতে চাই সরাসরি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের আইসিটি বিষয়ক শিক্ষক আমাদের প্রিয় জনাব সৈয়দ মাহবুব হাসান আমিরি স্যারের কাছে। আনমিউট করতে হবে। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে আমাকে সুযোগ দেওয়ার জন্য, কিছু বলার জন্য। আজকে সবাই উপস্থিত আমার শ্রদ্ধেয় গুরুজন, আমার স্যার মোহাম্মদ কবির হোসেন স্যার, উনি আমার সরাসরি বিএড এর শিক্ষক। স্যারের কাছ থেকে আমি অনেক কিছু জেনেছি। আমার লাইফটাকে আইসিটি বেসড গড়ে তোলার জন্য স্যার আমাকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে যাচ্ছেন। স্যারের সাথে স্যারের কৃতজ্ঞতা জানিয়ে শেষ করতে পারবো না। তারপর আছেন জাকির হোসেন স্যার আছেন, শ্রদ্ধা জাকির হোসেন স্যার। স্যারের অনেকগুলি সেমিনার আমি যোগদান করেছি বিভিন্ন রকমের। অনেক ভালো লাগে স্যারকে, স্যারের কথাগুলিও অনেক ক্রিয়েটিভ আইডিয়া থাকে স্যারের কাছে। তারপর আমাদের যে সকল স্যারেরা আছেন, যেমন লিটন স্যার আছেন, আক্তার হোসেন লিটন স্যার, রাশেদ রেহান লিটন স্যার, নবী স্যার আছেন। তো প্রত্যেককে প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি ছোট ছোট কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রজেক্ট বেসড লার্নিং, অ্যাকচুয়ালি প্রজেক্ট বেসড লার্নিংটা আমাদের সকলের কাছে অনেকটা নতুন মনে হলেও গত শিক্ষাবর্ষে বা চলতি শিক্ষাবর্ষে 16টা প্রাথমিক বিদ্যালয়ে এই প্রজেক্ট বেসড লার্নিং এটা কর্তৃক এটা নির্ধারিত, 16টা প্রতিষ্ঠানে এটা ছিল। তো এই প্রতিষ্ঠানে অ্যাকচুয়ালি এটাকে মানে প্রকল্প ভিত্তিক বা দেখার জন্য যে অ্যাকচুয়ালি কেমন আউটপুট আসে এটা থেকে দেখার জন্য আমাদের এনসিটিপি বা সরকার যে উদ্দেশ্য করে সেটা দিয়েছিলেন, সেটা অনেকটাই সফলতা অর্জন করেছেন। সেখানে আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীরা যে প্রতিষ্ঠানে এটা চালু ছিল 16টা প্রাথমিক বিদ্যালয়, তো সেখানে সফলতার সহিত সকল শিক্ষক শিক্ষার্থীরা কাজটা করেছেন। তো এর আগে আরেকটা কথা বলি যে জনাব খুরশিদুজ্জামান স্যার এর আগে একটা আমাদেরকে ভিডিও দেখিয়েছেন। একদম এই ভিডিওটা দেখার পরে কথা বলার একটু জায়গা অনেক কমে গেছে। তারপরেও বলতে হয় যে একজন শিক্ষার্থী যখন শিখবে, মানে তার শিখনটা যেন স্থায়ী হয়, তার শিখন ফলটা যেন তার মধ্যে স্থায়ীভাবে থেকে যায়। তো সেটার জন্য অ্যাকচুয়ালি ব্যবহারিক ভাবে শেখার মানে কোনো বিকল্প আর নেই। তো ব্যবহারিক ভাবে শিখতে হলে এক নাম্বার যে অপশনটা হচ্ছে সেটা হচ্ছে প্রজেক্ট বেসড লার্নিং। কোনো একটা টপিক আমাদের বিষয়ের আমাদের শ্রেণীভিত্তিক যে পাঠগুলি দেয়া আছে প্রত্যেকটা পাঠকেই প্রজেক্ট ভিত্তিক বিভক্ত করে যদি আমাদের সামনে চলে আসে শিক্ষার্থীদের সামনে, যেটা একটা প্রজেক্টের মাধ্যমে সেটা উপস্থাপন করতে হবে। সেখানে শিক্ষকরা থাকবে কেবল একজন ফ্যাসিলিটেটর ভূমিকায় অবতীর্ণ হবে। সেখানে শিক্ষকরা দেখিয়ে দেবেন বা কোথাও যদি শিক্ষার্থীরা ঠেকে যায় যে সে করতে পারছে না কাজটা, প্রয়োজনে সেখানে শিক্ষকরা সহায়তার হাত বাড়িয়ে দেবেন, হাত বাড়িয়ে দিয়ে কাজটা সম্পন্ন করতে সহযোগিতা করবেন। এটা মূল থিমটা হচ্ছে যে শিক্ষার্থীকে যে সে নিজে নিজে কাজটা করে একটা আউটপুট এনে আমাদের সামনে দাঁড় করাবে, সেটা হচ্ছে মূলত প্রজেক্ট বেসড লার্নিং। এবং আমাদের বাংলাদেশ সরকার, বর্তমান সরকার শিক্ষা নিয়ে খুবই শিক্ষাটাকে আরো যুগোপযোগী বা আরো আধুনিকায়ন, ডিজিটালাইজ করার জন্য মানে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। তারই একটা অংশ হিসেবে আমরা প্রজেক্ট বেসড লার্নিং আমাদের নতুন কারিকুলামে, যা 2022 সাল থেকে শুরু হবে, সেটা হবে নতুন প্রজেক্ট বেসড লার্নিং এ। তো সেটার একটা ফ্লেভার হিসেবে আমরা আগামী শিক্ষাবর্ষে, দ্যাট মিনস 2021 শিক্ষাবর্ষে আমরা ক্লাস 1 থেকে 10 পর্যন্ত সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে একটা করে প্রজেক্ট করবে। সকল ক্লাসের শিক্ষার্থীরা ক্লাস 1 থেকে 10 পর্যন্ত এটা নিয়ে বাংলাদেশ সরকার এনসিটিপি এটা নিয়ে কাজ করছেন নিয়মিত। তো এবং এখন যেটা আরো হচ্ছে আমাদের শিক্ষকদের জন্য একটা খুশি খবর হচ্ছে যে আমরা কিছুদিনের মধ্যে এই দ্যাট মিনস ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে আমরা মুক্ত পাঠের মধ্যে একটা কোর্স পেয়ে যেতে পারি। এটা নিয়ে শ্রদ্ধেয় কবির স্যার এটা হয়তো বিস্তারিত আরো বলবেন, যে শিক্ষকদের জানার জন্য, শিক্ষকরা
কিভাবে এক শিক্ষার্থীকে প্রজেক্টটা দেবেন, কিভাবে তার কাছ থেকে আউটপুটটা নেবেন, শিক্ষার্থীরা কিভাবে কাজটা করবে, সেই সম্পর্কিত সম্পূর্ণ বিস্তারিত বিষয় নিয়ে একটা মুক্তপাঠে আমরা হয়তো খুব শীঘ্রই কোর্সটা পাবো। আর আমাদের দেশের সকল শিক্ষকরা খুব শীঘ্রই সেটা থেকে উপকৃত হবে এবং কোর্সটা করে নিজেদের জ্ঞানের ভান্ডারকে আরো বৃদ্ধি করতে পারবে। এবং আগামী শিক্ষাবর্ষে যে নতুন একটা প্রজেক্ট আসবে, প্রজেক্ট বেসড লার্নিংটা একটা ফ্লেভার আসবে যে আমাদের নতুন কারিকুলামের, সেটাতে শিক্ষকরা খুব ভালোভাবেই গ্রহণ করতে পারবে। এবং পরবর্তী শিক্ষাবর্ষে যে প্রজেক্ট বেসড লার্নিং এর যে কারিকুলামটা আসবে, সেখানে শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে তাদের কাজগুলি করতে পারবে এবং তাদের দক্ষতা লেভেলটা আরো অনেক বেড়ে যাবে। তো আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, আর সকলের কথা বলার সুযোগ দিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমির স্যার, হ্যালো, আমির স্যার। স্যার, ও স্যার, আপনার প্রজেক্টটা সম্পর্কে একটু যদি বলতেন। আপনার প্রজেক্ট, আমার প্রজেক্টটা, হ্যাঁ, আমরা প্রত্যেকের প্রজেক্টটা নিয়ে একটু আলোচনা করব আর কি। আচ্ছা, ঠিক আছে, আমি আমার প্রজেক্টটা নিয়ে একটু কথা বলি। অ্যাকচুয়ালি আমি একটু ইন্টারাপ্ট করি। আপনি যে কথাগুলো বললেন আর কি আমরা শুনেছি, এখানে আমরা যে এই 2019-এ একটা সপ্তম শ্রেণীতে যে কাজটা করেছি, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধকে জানি শীর্ষক যে কাজটা করেছি, এটিকে কি আমরা পিবিএল এর একটা অংশ বলতে পারি কিনা? স্যার, থ্যাংক ইউ স্যার। যখন এই কথাটা মানে বারবার কিন্তু চলে আসছিল আমাদের প্রজেক্ট লার্নিং এর, যখন ম্যাটেরিয়াল নিয়ে কাজ করছি, আমি প্রথমে প্রজেক্ট তৈরিতেও আমি ছিলাম, ম্যাটেরিয়ালস তৈরিতেও আমি আছি। এই কথাটা বারবার চলে আসছিল যে আমরা যে কাজটা করেছি এটা জাস্ট একটা ডকুমেন্টারি। আমরা আমাদের শিক্ষার্থীরা অনেকেই মুক্তিযুদ্ধ বা বঙ্গবন্ধু সম্পর্কে জ্ঞানের ঘাটতি আছে, এই ঘাটতিটা যেন পূরণ হয়ে যায় তার মাধ্যমিক লেভেল থেকেই। এর জন্য এটা একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছিল যে এটা মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক একটা গৃহীত একটা পদক্ষেপ, যা শ্রদ্ধেয় কবির স্যার এটা খুব ভালো জানেন। আর প্রজেক্ট বেসড লার্নিং যেটা, এটা ওইটার সম্পূর্ণ বিপরীত, একেবারেই বিপরীত বলা যায়। কারণ আমরা যখন আমার যে একটা বিষয় ছিল, আমারটা একটা সেন্সিটিভ ইস্যু ছিল। আমি অষ্টম শ্রেণীর প্রজেক্ট নিয়ে কাজ করেছি। তো অষ্টম শ্রেণীর প্রজেক্টের বিষয়টা হচ্ছে আগামী বছর যেটা আসবে, আমি যদি বলে দিচ্ছি, শ্রদ্ধেয় কবির স্যার কিছু মনে করেন না, যে আমাদের বিষয়টা হচ্ছে অষ্টম শ্রেণীতে যে প্রজেক্টটা থাকবে সেটা হচ্ছে আমার এলাকায় মুক্তিযুদ্ধ। শিক্ষার্থীরা এটা নিয়ে একটা প্রজেক্ট করবে। তার অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দ্বিতীয় অধ্যায়ের 6টা শিখন ফল আছে, এটার উপর ভিত্তি করে তারা একটা প্রজেক্ট নির্মাণ করবে। এবং এটাতে আবার বাংলা বইয়েরও বেশ কয়েকটা গল্প আছে, সেটার শিখন ফলও এখানে নিহিত আছে। তো ওগুলি মিলিয়ে তারা একটা কাজ করবেন, যে কাজটা হচ্ছে যে মুক্তিযুদ্ধ সম্পর্কে আমরা বই থেকে জেনেছি, বিভিন্ন সভা সেমিনার থেকে জেনেছি, আমরা বিভিন্ন ডকুমেন্টারি থেকে জেনেছি। আমরা একটা ডকুমেন্টারিও করেছি ওই যে স্যার 2019 শিক্ষাবর্ষে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা যে একটা ডকুমেন্টারি করেছিল বাংলাদেশ মুক্তিযুদ্ধকে জানি। তো সেটা এরকম ডকুমেন্টারি তো অবশ্যই বাংলাদেশে আছে, অনেক ডকুমেন্টারি আছে, সেগুলিও ইয়ে করতে পারবেন। তো এখন প্রজেক্ট যখন করবে, প্রজেক্ট হচ্ছে নির্ধারিত একটা কাজ হবে যে তাকে, যে আমার এলাকায় মুক্তিযুদ্ধ, তাকে একদম ব্রড একটা সাগরের মধ্যে ছেড়ে দেওয়া হলো, তাকে নির্যাস বের করে আনতে হবে। তার জন্য যেটা করতে হবে প্রজেক্টটার, যে তাকে প্রথমে তথ্যগুলি সংগ্রহ করতে হবে। আমরা যে এলাকায় যে একটা রিসার্চের মতো করে তাকে সিদ্ধান্ত নিতে হবে যে সে কাজটা কিভাবে করবে। কাজটা কিভাবে করবে সিদ্ধান্তটা শিক্ষকের সহায়তায় নেবে। নেয়ার পরে প্রথমে শিক্ষক যে পরামর্শটা শিক্ষার্থীদের দিতে পারেন, যে প্রথমে তুমি পরিবারের কাছে যাও, তোমার পরিবারের প্রত্যেকটা বয়োজ্যেষ্ঠ বা প্রত্যেকটা সদস্যের কাছে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানো, জেনে তুমি এসে তোমাদের স্কুলের ক্লাসে এসে সেটা তোমাদের গ্রুপে আলোচনা করে যে কে কার কাছে কি কি তথ্য আছে সেটা নিয়ে আলোচনা করে একটা নির্দেশ দাঁড় করাবে।
তারপর তোমার তোমার বিদ্যালয় এলাকায় বা তুমি যেখানে থাকো বা বিদ্যালয় এলাকার যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা আছে কিছু, বা যারা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানে, বা মুক্তিযুদ্ধ কোথাও নাও থাকতে পারে, আমাদের বাংলাদেশের 68,000 গ্রামে যে কোনো জায়গায় যে মুক্তিযোদ্ধা থাকবে এমন তো কথা নয়। তো বয়োজ্যেষ্ঠ মানুষ যিনি মুক্তিযুদ্ধের একটা সাক্ষী দিতে, ওই সময়ে ওই এলাকার মুক্তিযুদ্ধের সময় কি পরিস্থিতি ছিল ব্যবসা বাণিজ্যের বা অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক বা যে কোনো অবস্থাটা কি ছিল তার কাছ থেকে সেটা জেনে নেবে। মানে একবারে ব্যবহারিক, যে অ্যাকচুয়ালি মুক্তিযুদ্ধটার সময় আমাদের দেশের পরিস্থিতিটা কি ছিল সেটা জেনে তারা প্রত্যেকের গ্রুপে গ্রুপে জানবে। একটা ক্লাসের মধ্যে 7-8টা গ্রুপ হতে পারে। জেনে এটা এনে তারা তথ্যগুলি একসাথে 4টা-5টা ক্লাসে সকল গ্রুপের শিক্ষার্থীরা তথ্যগুলিকে একসাথে সংশ্লেষণ বিশ্লেষণ করে একটা রিপোর্ট দাঁড় করাবেন। মানে একটা সর্বশেষ একটা মানে নির্যাস একটা রিপোর্ট প্রতিবেদন আকারে তারা এটা তৈরি করতে পারেন। প্রতিবেদনটা এমনও হতে পারে যে কোনো একটা বড় একটা প্রেজেন্টেশন হতে পারে, কোনো একটা গানের পালা হতে পারে, কোনো একটা প্রবন্ধ হতে পারে, কোনো একটা আপনার যে কোনো একটা উপায়, একটা স্ক্র্যাপ বুক হতে পারে, একটা ফটো বুক হতে পারে। মানে এই ধরনের অনেকগুলো অপশন দেয়া আছে এখানে, 7-8টা অপশন দেয়া আছে। যে কোনো উপায়ে এই তাদের প্রজেক্টের প্রতিবেদনটা ওরা তৈরি করতে পারবে। তবে এই আমার এলাকায় মুক্তিযুদ্ধ, এই এখানে আমরা অতিরিক্ত একটা বিষয় আমরা এখানে যুক্ত করেছি, সেটা হচ্ছে শ্রদ্ধেয় রফিকুল ইসলাম সুজন স্যারের বিশেষ পরামর্শ এটা আমরা করেছি। অ্যাকচুয়ালি স্যার সবসময় ক্রিয়েটিভ, আর তার মাথায় সবসময় ক্রিয়েটিভ চিন্তায় থাকে যে শিক্ষার্থীরা যে এখান থেকে যেটা শিখলো, মুক্তিযুদ্ধ সম্পর্কে জানলো, জানার পর তাদের যেটা হবে যে মানে এটা একটা স্মৃতিস্বরূপ, মুক্তিযুদ্ধের স্মৃতিস্বরূপ তাদের কাছে রাখার জন্য একটা মুক্তিযুদ্ধ শিক্ষার্থী কর্তৃক নির্মিত মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ, একটা স্মৃতিস্তম্ভ তাদের এলাকার একটা নির্ধারিত স্থানে যেখানে করা যায়, বা বিদ্যালয়ে যেখানে মুক্তিযুদ্ধ স্মৃতি সম্বলিত জায়গা আছে সেখানেও করতে পারে যদি এরকম কোনো প্লেস থাকে, অথবা বিদ্যালয়ে করতে পারে, অথবা যদি আগে থেকে সেরকম কোনো স্মৃতিসৌধ বা স্তম্ভ থাকে তাহলে সেটাকে সংস্কার করা বা সেটাকে আধুনিকায়ন করা, কিভাবে করা যায় সেটা নিয়ে একটা কিভাবে করা যেতে পারে সেটা বিদ্যালয়ের কাছে এবং স্থানীয় প্রশাসনের কাছে সেটা রিপোর্ট আকারে দিতে পারে। তখন সেই স্থানীয় প্রশাসন বা বিদ্যালয়ের মাধ্যমে সেটা সংস্কার করা বা আধুনিকায়ন করা হতে পারে। দ্যাট মিনস মুক্তিযুদ্ধের সাথে শিক্ষার্থীকে সরাসরি সংশ্লিষ্ট করা, সেটার মাধ্যমে তার যে পাঠ্য বইয়ের যে সংশ্লিষ্ট শিখন ফলটা আছে সেটাকে তুলে নিয়ে আসা। তখন দেখা যাবে যে সে বাংলাদেশের পারিবারিক অবস্থা, পারিপার্শ্বিক অবস্থা, সামাজিক অবস্থা, মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের যে রিয়েল একটা সিনারিও ছিল তখন সেটা তার কাছে চলে আসা। মানে একটা অনেকগুলি বিষয় এখানে স্পষ্ট হয়ে যাওয়া তার কাছে। এবং শুধু আমি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলছি, এখন ঠিক প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বিভিন্ন বিষয়, প্রত্যেক বিভিন্ন বিষয় দেওয়া আছে। যেমন নবী স্যার করেছিলেন সায়েন্স নিয়ে ষষ্ঠ শ্রেণীর, রেহান লিটন স্যার করেছিলেন নবম শ্রেণীর, সেটাও বিজ্ঞান নিয়ে করেছেন। তো এরকম নিয়ে কাজ করছি আমরা। তো কাজ আমরা করছি শিক্ষার্থীদের জন্য, যে শিক্ষার্থীরা যেন মানে প্র্যাকটিক্যালি মাঠে থেকে সেটা শিখে বিদ্যালয়ে উপস্থাপন করতে পারে। এটা ছিল মূল নির্যাসটা, এটার ভেতরে যা যা ছিল। তো থ্যাংক ইউ। আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকে ক্ষমা সুন্দর দেখবেন। জি আমির ভাই, আপনি অত্যন্ত সুন্দর করে আমাদের বিষয়গুলোকে ক্লিয়ার করার চেষ্টা করেছেন।